কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে একটা অরাজকতা চলছে। বিশেষ করে বিজয় সরণিতে জাতীয় পার্টির অফিসে হামলা করা হয়েছে এবং গণ অধিকার পরিষদ নামে নুরুর যে দলটি রয়েছে এবং আরো কয়েকটি দল যাদের পেছনে রয়েছে জামাত এমন অভিযোগ রয়েছে, তারা জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি নিয়ে মাঠে রয়েছে। এমনকি সেনাবাহিনীও সেনাবাহিনীর দিকে তারা ঢিল ছুঁড়ে মারছে। বেশ কয়েকজন সেনা সদস্য যেমন আহত হয়েছে, তেমনি এই দলেরও কয়েকজন কর্মী আহত হয়েছে। জাতীয় পার্টি অভিযোগ করেছে বিনা উস্কানিতে তাদের পার্টি অফিসে আক্রমণ করা হয় এবং তাদের কর্মীদেরকে আক্রান্ত করা হয়। এই ছাত্ররা বা এই ছাত্র নামধারীরা তারা আ উম আ তারা জাতীয় পার্টির অফিসকে ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করে এই দলকে যেমন নিষিদ্ধের দাবি জানিয়েছে, তেমনি জিএম কাদেরকে তাদের আটক করতে হবে। ফলে সঙ্গত কারণেই আপনারা জানেন গতকাল বাংলাদেশে যে ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনা ঘটে গেছে, তার পরের নাটকটি কি জিএম কাদেরকে আটক করা কিনা? এই প্রশ্ন সঙ্গত কারণেই উঠছে। কারণ আমরা দেখেছি অনেক মুক্তিযোদ্ধাদেরকে আটক করে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে। যেই মুক্তিযোদ্ধারা Ma, put the sweets এই দেশকে স্বাধীন করেছিলেন, যেই on the মুক্তিযোদ্ধার dish. জীবন আমি মূল আলোচনায় যাওয়ার আগে আ আ অরুণা বিশ্বাস আপনাকে ১ম বারের মতো আমি পেয়েছি। যদিও মারিয়া আমার সঙ্গে সয়ে আরেকবার পেয়েছি। কিন্তু আমার না মুখে হাসি আসে না এখন আর। বাংলাদেশে যে অন্ধকারের ঘনঘটা দেখি, আমার আমার আ আমি বলার কোনো ভাষাও খুঁজে পাই না যে কি দিয়ে একে ব্যাখ্যা করা যায়। অ্যা মানুষের মতভেদ থাকে, রাজনৈতিক পার্থক্য থাকে। কিন্তু ফ্যাসিজম বলতে যা বোঝায় তা এখন বাংলাদেশে যেভাবে করে চলছে এবং সবচেয়ে ভয়ংকর যেটি মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যে যদি বাংলাদেশ সে সময় স্বাধীন না হতো ৭১ এ তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা হতেন সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী। ঠিক আজকে এই ৫৪ বছর পরে তাদের বিরুদ্ধে যখন সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়, তখন এই প্রশ্নটি আসে কিনা যে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে বাংলাদেশে তাদের যারা দখলদার, বাংলাদেশে তাদের যারা প্রতিনিধি রয়েছে, তারা তাদেরকে নতুন করে সন্ত্রাসী আখ্যায়িত করছে কিনা? অরুণা বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। অনেক প্রোগ্রাম আমি দেখি। মানে প্রথমেই আমার যে অপেক্ষার কথা আমি বলি, যারা আমাদের এই ৫ই আগস্টের পরে যে সংকট, যে ভায়োলেন্স আমাদের দেশে তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা দেশের পক্ষে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, স্বাধীনতার পক্ষে কথা বলছে, তাদেরকে মনে হয় যে তারা সবাই আমার রক্তের ভাই। এটা হচ্ছে আমার উপলব্ধি এবং এটা আমার আবেগের জায়গা। আসলে সন্ত্রাসীরা তো তাদের শেষ চেষ্টা দিয়ে চেষ্টা করবে যে তারা যে অন্যায় করেছে, যে দেশটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে চেয়েছিল, এটার জন্য তারা স্ট্যাবলিশ করতেই চাইবে যে তারাই সঠিক ছিল এবং মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ এটা আমাদের সঠিক ছিল না। কারণ তারা তো স্বাধীনতায় বিশ্বাস করে নাই। স্বাধীনতা বিশ্বাস করে নাই, তারা বিশাল একটা গোষ্ঠী। তারা সারা জীবন আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। কিন্তু দুঃখজনক হলেও আমরা যারা স্বাধীনতার পক্ষের মানুষ, যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন, যারা আমাদের গুরুজন, তাদের কাছে আমার একটা জিজ্ঞাসা যে তারা কেন এখনো পর্যন্ত তাদেরকে চিনতে পারে নাই এবং তারা দিনের পর দিন আমাদের দেশে রাজ করবার চেষ্টা করেছে এবং তারা কিন্তু স্বাধীনতার পক্ষের মানুষের সাথে, স্বাধীনতার পক্ষের দলের সাথে মিলে মিশে একাকার হয়েছিল। যেহেতু আমি শিল্পী, আমরা কিন্তু জানতাম যে এই মানুষটা এরকম, এই মানুষটা এরকম, ওই মানুষটা এরকম। কিন্তু যেহেতু আমি শিল্পী, আমাদের কিছু, যেহেতু আমরা সুস্থ পরিবারে, মানে সুস্থ সুন্দর শিষ্টাচার শিখে বড় হয়েছি, যে পরিবারে আমার জন্ম, আমাকে কিন্তু আলাদা করে শেখাতে হয়নি যে বাংলাদেশ কি, মুক্তিযুদ্ধ কি, বঙ্গবন্ধু কি, পতাকা কি, মানচিত্র কি, এগুলো আমাকে বোঝাতে হয়নি। আমি
জন্মের থেকে শিখে শিখে বড় হয়েছি। সো আমরা জানি এরা এরকম, কিন্তু আমাদের তো আসলে ওই যে সীমা লঙ্ঘন করতে পারি নাই বা করা উচিত ছিল না, আমরা করি নাই, কারণ আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদেরকে সেভাবে শেখায় নাই। শেখায় নাই বলেও কিন্তু আমরা তাদের সাথে কাজ করে গেছি ক্রমাগত। আমি তো ওভার 50 রাইট নাও, সো আমি জানি। কিন্তু ওই যে শিষ্টাচার, বাঙালির যে কিছু আহ, শেখার আছে, যেমন শিষ্টাচার, সৌহার্দ্য, সহমর্মিতা, সম্মান, সম্প্রীতি, এগুলোকে ডিঙাতে পারি নাই বলেই কিন্তু আজকে আমাদের চুপ করে দেখতে হচ্ছে লতিফ সিদ্দিকীর গায়ে হাত, হুম। মুক্তিযোদ্ধাদের গায়ে হাত, গলায় জুতার মালা, গালে থাপ্পড়, এবং কারা? যারা একদম ভয়ঙ্কর সন্ত্রাসী, যারা এই দেশকে চায় নাই। আমার একটা প্রশ্ন, আপনি আমেরিকায় থাকেন, আমি কানাডায় থাকি, আমাদের অনেকেই, যে কোনো মানুষ যখন একটা দেশে ঢুকে যায়, ধীরে ধীরে তো সেই দেশের প্রতি তার প্রেম হয়, শ্রদ্ধা হয়, ভালোবাসা হয়। আমরা শিখে শিখি, থেকে যাই, ভালোবেসে যাই, এবং মনে হয় এটাই আমার দেশ, কানাডা আমার দেশ। আপনি নিশ্চয়ই ভাবেন কি আমেরিকা আপনার দেশ। তো যেই দেশে আমার জন্ম হয়েছে, যেই দেশে আমার নারীপোতা আছে, সেই দেশটা কেন আমার হবে না? আমি তো এখনো বুঝি না যে এই যারা এই দেশে জন্ম নিয়েছে, তারা কিভাবে এই দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে আন্দোলন করে, এই দেশটাকে একেবারে মানে দেশের সমস্ত কিছু, যেইখানে দেশটা যাচ্ছিল সেইখান থেকে কিভাবে টেনে হিচড়ে নামিয়ে আজকে ধূলিসাৎ করে দিচ্ছে এই সম্মান, এই মর্যাদা। বাংলাদেশকে আজকে মানুষ এত ভয় পাচ্ছে, কারণ সবাই ভাবছে এটা একটা সন্ত্রাসীর দেশ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, যে দেশে জন্ম নিয়েছে তারা এই দেশটাকে ভালোবাসতে পারে নাই, তারা ভালোবাসে ওই পাকিস্তানকে। এটা অদ্ভুত একটা দেশ, যেই দেশ পাকিস্তান, ওদের সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে ওরা ভিক্ষা করার জন্য সারা পৃথিবীতে যাচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা ভিক্ষা করে ইনকাম করছে। তারা আমাদের দেশে এসে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। কি অদ্ভুত জাতি আমরা, কি অদ্ভুত মানুষ আমরা, অবাক লাগে আমার কাছে সত্যি। আমারও খুব অবাক লাগে। বা মারিয়া খিসপটা আমাকে যদি বলতেন এই আন্দোলনে অনেক শিল্পীরা অংশ নিয়েছিলেন। আজকে যাদেরকে এই ধরেন লতিফ সিদ্দিকী, আপনি জানেন তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন। তাকে তিনি কত তীব্র ভাষায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন। আহ, এই যে হাফিজুর রহমান কার্জন, তিনি এই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন। সাংবাদিক আপনার কি মঞ্জুরুল আলম পান্না, তিনি খুব তীব্র ভাষায় খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, রাইট? যারাই আটক হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। আজকে তারাই যখন আক্রান্ত, সেই দলের সেই দলের বলতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, পতন চেয়েছিলেন, তাদের অনেকেই আছেন শিল্পী সমাজের। এবং আমরা বাংলাদেশে যে একটা জঙ্গিবাদের উত্থান দেখছি, উত্থান মানে কি, সত্যি কথা বলতে কি যতখানি খবর বাংলাদেশে পাই, বাংলাদেশ থেকে পাই, তাতে করে তো এখন তাদেরই রাজত্ব, তাদেরই জয় জয়কার, জঙ্গি জামাতি রাজাকারদের জয় জয়কার সব জায়গায় চলছে। তো শিল্পীরা সবচেয়ে সংবেদনশীল মানুষ, যে কোনো সমাজের সবচেয়ে সংবেদনশীল মানুষ হন শিল্পীরা, রাইট? হ্যাঁ, সেই শিল্পীদের এখন মনোভাবটি কেমন হতে পারে, তারা কি ভাবছেন এখন এই এদেরকে আটক করতে দেখে? একই দল গোত্রীয় তো তারা। আহ, আমি ব্যক্তিগতভাবে তাদের বিষয়গুলো সেটা বলতে পারবো না, কারণ তাদের সাথে কথা হচ্ছে না, তাদের সাথে মত বিনিময় হচ্ছে না। আহ, যে আমি বলতে পারবো, কিন্তু কিছু কিছু যারা আমার সাথে জড়িত আছেন, আমার সাথে কানেক্টেড, তাদের মনোভাবটা তো অবশ্যই বুঝতে পারছি। তারা তো এই বিষয়টাকে কোনোভাবে পজিটিভলি নিতে পারছে না, আর নিবে কি করে? এটা তো নেওয়ার মতো কোনো বিষয় না, তাই না? পজিটিভলি নেওয়ার মতো কোনো সাবজেক্ট তো এটা না, যে এরকম ভাবে আমাদের দেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, জাতির পিতাকে অবমাননা করা হচ্ছে, জাতির পিতার ভাস্কর্যের উপরে পেশাব করে দেওয়া হচ্ছে। এগুলো তো মেনে নেওয়ার বিষয় না।
এগুলো অবশ্যই হৃদয় বিদারক বিষয় এবং অনেকেই এর মধ্যে দিয়ে খুব কষ্ট পাচ্ছে আমার মতো করে, কিন্তু সামনে এসে বলতে সাহস পাচ্ছে না। আর এর মাঝে অনেকেই রয়েছে যারা সম্পূর্ণভাবেই যেন মানে কিছু হচ্ছে না, কিছু গায়ে লাগছে না এরকম একটা ব্যাপারে তারা এখনো they are still living in that era যে nothing is happening, let's be positive on the side which is benefiting us. তাদের ওই ব্যাপারটাই তারা মানে বেশি ফোকাস করছে যে এখন কোন সাইডে থাকলে, কাদের সাথে কাদের পক্ষে থাকলে আমার নিজস্ব বেনিফিট হবে, সেই বিষয়টাই চিন্তা করছে কিছু বিনোদন জগতের আর্টিস্টরা। আর কিছু মানুষরা রয়েছে যারা কিনা খুব ব্যথিত, মর্মাহত, কিন্তু যে পরিমাণে ফ্যাসিজম চলছে তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে। এই পরিস্থিতিতে সবাই আছে, কিন্তু সবারই তো সংবেদনশীল হওয়া উচিত এবং আমার মনে হয় যে আমরা বিনোদন জগতে যারা রয়েছি আমাদের কাজ কি শুধুমাত্র মানুষকে বিনোদন দেয়া, মানুষের সামনে নেচে গেয়ে তারপরে সেজে গুজে লাফিয়ে ঝাঁপিয়ে একদম আমরা বিনোদন দিয়ে যাব, মানুষকে হাসিয়ে যাব, মানুষকে আমরা খুব হ্যাপি করব, কিছুটা সময়ের জন্য তাদেরকে স্ট্রেস রিলিফ করব? ইজ দিস all that our responsibility is as an artist? আমার তো এটা মনে হয় না। একজন শিল্পী, তার দায়িত্ব, তার যে রেসপন্সিবিলিটি সেটা শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জায়গা থেকে আসে না। তাহলে তাকে শিল্পী বলা হতো না, তাহলে তাকে জোকার বলা হতো, সার্কাসের কোন একজন আর্টিস্ট বলা হতো, তাকে শিল্পী বলা হতো না। তো আমরা যে শিল্পী, আমরা যে বিনোদন জগতের মানুষরা রয়েছি, আমাদের কাজ হচ্ছে আমরা বিনোদন মানুষকে দিব, সেই সাথে আমরা মানুষ এবং জাতির উদ্দেশ্যে আমাদের সবার ভালোর যেটা হয় সেটার উদ্দেশ্যে পজিটিভ কোনো মেসেজ থাকলে সেই পজিটিভ মেসেজটাকে কনভে করব মানুষের মাঝে, পৃথিবীর মাঝে। সেটা আমাদের দায়িত্ব। আর সেখানে যদি দেখি যে আমাদের নিজেদের রাষ্ট্রের উপরে কোনো একটা আঘাত এসেছে, সেই রাষ্ট্রকে বাঁচানোর জন্য দায়িত্ব তো আমাদের আরো বেশি সক্রিয় হয়ে উঠতে হয়। কারণ যেহেতু আমরা বিনোদন জগতের মানুষ, আমরা শিল্পী, আমাদের শৈল্পিক চিন্তার ধারণাটা সাধারণ মানুষের তুলনায় একটু আলাদা, আমাদের দেখার ভঙ্গিটা একটু আলাদা, সেই দৃষ্টিভঙ্গিটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা এবং সুযোগ রাখি। কারণ when there is hundreds or like 50 press in front of you standing and you have the time and you have the scope to talk about it, কেন এটাকে আমরা ব্যবহার করব না? আর সাধারণ মানুষের কাছে তো 50টা 100টা প্রেস দিয়ে তো দাঁড়ায় না, তাদের সামনে তো তাদের কথা শুনতে চায় না, তাদের বক্তব্য আসে না। তো সেই জায়গাটায় তো তাদের ওই প্রিভিলেজটা নেই একটা সাধারণ মানুষের, কিন্তু একটা শিল্পীর সেই প্রিভিলেজটা আছে। তো শিল্পীরই দায়িত্ব যখন একটা প্রয়োজন আসে, কোনো ক্রাইসিস যখন আসে, সেই ক্রাইসিসটাকে নিয়ে কথা বলা এবং ক্রাইসিসটায় যেই বিষয়টা জরুরি সেই জরুরি বিষয়টার মেসেজটা মানুষের মাঝে কনভে করা। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের তো মত প্রকাশ কি ভাব প্রকাশ, আমাদের কথা বলাটাই হয়ে গেছে মহা অপরাধ। মানে কথা বলতে পারবো কিন্তু শুধুমাত্র তারা যা চাইবে তাদের মত অনুযায়ী, তাদের ভালো লাগা অনুযায়ী আমরা কথা বলতে পারবো, কিন্তু তাদের ভালো লাগার মতো যদি কোনো কথা না হয়ে থাকে, তার এগেইনস্টে যদি কোনো কিছু হয়ে থাকে, তখনই আমরা দালাল, তখনই আমরা ফ্যাসিস্টের দোসর, তখনই আজকে এই দিনটা বাঙালি হয়ে বাংলাদেশে থেকে বাংলার বুকে দেখতে হবে 54 বছর পর, স্বাধীনতা 54 বছর পরে এই দিনটা দেখতে হবে, এটা তো কখনো কল্পনা করিনি, এটা তো কখনো দুঃস্বপ্নেও আসেনি। যেই সিনারিও গুলো আমরা দেখছি, জুতার মালা পরানো হচ্ছে মুক্তিযোদ্ধার গলায়, তাদেরকে চর থাপড় মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আজকে যারা রক্ত দেওয়ার জন্য, যারা জীবনের ঝুঁকি নিয়ে 71-এ তারা যারা যুদ্ধ করেছে, লড়েছে আমাদের জন্য, তাদের রক্ত ঝরছে কাদের হাতে? যারা এই স্বাধীনতাই চায়নি, যারা এই স্বাধীন রাষ্ট্রটাই চায়নি, এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং এখনো আছে, তাদের হাতে এই অপদস্থ হতে হচ্ছে। এবং আমাদের সরকার এবং আমাদের আইনের যে ব্যবস্থাটা দেখেন, যে এখানে যারা মব ক্রিয়েট করলো তাদেরকে অ্যারেস্ট না করে যাদের উপর মব হলো সেই মুক্তিযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যে তাদেরকে সন্ত্রাস আখ্যা দেওয়া হলো, তাদেরকে সন্ত্রাস দমনের আইনে তাদের উপর মামলা দেয়া হলো। আমরা কোথায় বসবাস করছি? মবের একটা আখড়া হয়ে গেছে এখানে, যেন মবের সিনেমা চারিদিকে চলছে। গতকালকে দেখেন যে 3টা মবের ঘটনা কিন্তু আমরা এরকম দেখে ফেলেছি, যে দিনাজপুরে কি বিশাল একটা মব, তাই না আপু? মানে এটা চিন্তা করা যায়
এটা যদি কেউ এটা যদি কেউ বলে থাকে যে এই মবটা আসলে আম পরিকল্পিত ছিল না, কিংবা হুট করে কোনো মানুষ এসে এরকম করে মানে উত্তেজিত হয়ে গিয়ে তারপরে মবটা করছিল, সেই বিষয়টা তো আসলে আমি ভাবতে পারি না। কারণ শত শত জনতার মব কি করে মানে এটা হয় আমি এটা বুঝি না। আমার একটা জনতা প্রশ্ন আছে। জনতা আমি জনতা বলতে রাজি নই এদেরকে। এরা এরা ওই সেই পরাজিত শক্তি, রাজাকার, জামাতের অংশ তারা। এবং অরুণা বিশ্বাস, আপনি দেখুন যে লতিফ সিদ্দিকী তিনি কিন্তু উকিলের জন্য তিনি সম্মত হননি। তিনি না, স্বাক্ষর ছিঁড়ে করেন, ফেলে কারণ তিনি বলেছেন তিনি জামিন পাবেন না, কারণ এই সরকার তাদেরকে জামিন দেবে না, দেবে না। বিচারকের হ্যাঁ, জামিন দেওয়ার ক্ষমতা নাই। তিনি নাই। জানেন, তিনি তার অভিজ্ঞতা দিয়ে জানেন এই বিচারকের আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, কারণ ক্ষমতা সব সরকারের হাতে কুক্ষিগত। আর আমরা দেখলাম হাফিজুর রহমান কার্জন, তিনি তিনি উকিল নেওয়ার জন্য সম্মত হলেন, কিন্তু তাদের কেউই জামিন পেলেন না। তাতে কিন্তু লতিফ সিদ্দিকের অবস্থানটি প্রমাণিত হলো, সত্য প্রমাণিত হলো যে আহ, মানে আদালতের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা ইউনূস সরকারের হাতে। এই যখন অবস্থা, তখন বিএনপির নীরবতা কি বার্তা দেয় আপনাদেরকে? আসলে আমি তো ট্রুলি পলিটিক্যাল পারসন না অ্যাকচুয়ালি, ট্রুলি, বাট না, আমি আমি আপনার শিল্পী সত্তাকেই জানতে চাচ্ছি। হ্যাঁ, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে যারাই এখন চুপ করে আছেন তারা কিন্তু এই সমস্যাটা ফেস করবেন। এটা না, কারণ হচ্ছে আমি দেখেছি, আমি আপনাকে বলি, আহ, বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গেলেন অনেকদিন পরে এবং তারেক জিয়া ওনাকে জড়িয়ে ধরেছেন, আমি একটা স্টেটাস দিয়েছিলাম। দেওয়ার পর এটা নিয়ে একদম মানে হইচই। আমি কেন এটা এটা মানে বিএনপি বা ওরা আদার, মানে উনি কেন এরকম, উনি কি বিএনপিতে আসতে চায় কিনা, উনি কি তেল দিচ্ছেন কিনা, উনি এটা করছেন কিনা, মানে নানাবিধ কারণ তখন। এবং যারা মানে অনেক সাংবাদিক মানে হাত পা নেড়ে, এবং একজন সাংবাদিক যে গোলাম মুর্তজা, সে তো এখন নিয়েতে আছে যে আমেরিকায়, যাই হোক, মানে তেল তারা দিচ্ছে, বলছে আমরা দিচ্ছি, মানে অদ্ভুত বিষয়। কিন্তু তারা কিন্তু তেল দিচ্ছে, বলছে আমরা তেল দিচ্ছি। আচ্ছা গেল। এখন দেখেন বেগম খালেদা জিয়া আসলে ভুলে যান উনি কে। উনি উনি ওনার বয়স হচ্ছে ৭৭-৭৮ বছর বয়স বা আরো বেশি হবে। উনি তো আমার মায়ের বয়সী। আমি সত্যি চাই না একজন শিক্ষিত মানে শিক্ষিত মানুষের যে আচরণটা হওয়া উচিত, আমি চাই না যে ওনাকে কেউ গালিগালাজ করুক, সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ গালিগালাজ করুক, সেটাও আমি চাই না। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বেশি ভালোবাসি, সেটা তো অবশ্যই, কিন্তু উনি তো আমার মায়ের বয়সী। এবং ভুলে যান বেগম খালেদা জিয়া, উনি তো একজনের মা, একজনের দাদি, একজনের নানি। এটাই তো শিষ্টাচার, মানে আমি বাঙালি, এইটা যদি আমার শিল্পী হিসেবে আমি পরিচয় দিচ্ছি, আসলে কি আমি শিল্পী হতে পারছি কি যদি আমি এই শিষ্টাচারগুলো লঙ্ঘন করি? তো আমি লিখেছি আমাকে তো নানাবিধ, মানে উনি কি জয়েন করছে, উনি কি তেল মারছে, মানে মানে আর কোনো ইয়ে নাই। আর আমার প্রশ্ন হচ্ছে এই যে যারা ধরেন আজকে লতিফ সিদ্দিকীকে মারলেন, মানে আমি আসলে ওনার নামটাই বলছি, বা এদেরকে মারছেন, বকছেন, বা খালেদা জিয়াকে বকছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ দেখুন, করছেন। মানে আমি খুব ভাগ্যবান, এরা আবার আমার এক শোতে এসে দেখেও আমাদের তিনজনকে বলছে যে নর্তকী আমরা, বুঝতে হ্যাঁ, পেরেছেন? নর্তকী তো আমরা। বা আরো অনেক কিছু বলবে, বুঝতে হ্যাঁ হ্যাঁ, পেরেছেন? আমরা নর্তকী বাইরে ভাই, এদের দেখিস চিন্তার না তোরা লেভেলের বাইরে আমাদেরকে, তোদের চিন্তা। গুনাহ হবে ভাই, দেখিস না। নারী মানে ওদের কাছে এইরকমই হ্যাঁ, মনে, এর বেশি মানে কিছু। ওরা জন্মই নেয় নাই, মেয়ের মায়ের পেটেই ওদের জন্ম না হয় নাই। না, তাদের তাদের ওদের সরি, চিন্তা হিসাব আমি হচ্ছে আমার নারী, যায় না। নারী হচ্ছে রিপ্রোডাকশনের একটা মেশিন আর কি। ওদের ওদের কাছে নারীদের ডেফিনেশনটা রিপ্রোডাকশন। তারা শুধুমাত্র তাদের সাথে বিছানায় শুবে, তারা বাচ্চা জন্ম দিবে, আর তারা বাচ্চা না, পালন ওদেরকে করবে, নারী তারপরে লাগে না, থাকবে। না, বিছানায় না, না, শোয়ার না, জন্য আমরা নারী আমি লাগে না ভাই। তাদের ভাই তাদের ওদেরকে চিন্তার শুনো, আমি লেভেল। বলতে বাধ্য হচ্ছি ওরা সুলতানা, ওরা নারী না পেলে অন্য নারী কোনো কিছু লাগে না দিয়েও চালিয়ে ওদেরকে, দেয়। এখন নারীর প্রয়োজন নাই। রাইট। যাই হোক, সরি টু সে, বাট তারা কিন্তু প্রুফ করেছে, ঠিক না, আছে। আমি আমি অফকোর্স, আপা আমি বলতে অনেকবার। যাচ্ছি যে তাদের চিন্তার লেভেল ওই পর্যন্ত, এর বাইরে তারা আর ভাবতে পারে না, না। পিছনে দেখবেন সব ট্রাই টু দোয়া ফিট দুরুদ ইট। লেখা, দোয়া দুরুদ লেখা। আমি
আমি আল্লাহর পথে বা যাই হোক ওরা লেখে সুন্দর করে, কিন্তু গালিগালাজ যখন দেয় আমার অবাক লাগে হ্যাঁ, যে এরা এত ধর্মীয় মানুষ, এরা একটা মেয়েকে বা একটা মানুষকে গালিগালাজ করে কিভাবে? এটা তো ভয়, মানে ভয় তো পাওয়া উচিত নাকি? আমি আমার সৃষ্টিকর্তাকে ভয় পাই না? এই হলো সেইটাই। ঘটনা, মানে অবাক। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি শিল্পী। আমি এই যে ৫ই আগস্টের পরে আমাদের শিল্পীদের যে, মানে আমাদের শিল্পীদের যে অবস্থান, আমরা কিন্তু জানি কোন কোন শিল্পী বিএনপি করে, আমরা কিন্তু জানি। কিন্তু কোনোদিন সেই শিল্পীদের সাথে আমাদের কোনো মানে মানে অশ্রদ্ধার সম্পর্ক হয়নি। কেউ যদি ছোট হয় তাকে আমরা স্নেহ করেছি, কেউ যদি আমাদের বড় হয় তাকে শ্রদ্ধা করেছি, সে যদি আমার সমবয়স্ক হয় তাদেরকে কিন্তু আমি না, আমরা আমাদের ভালোবাসার জায়গাটাই দিয়েছি। না হলে সেদিন দেখলাম, পরশুদিন দেখলাম একটা কথা, মানে বিএনপির কিছু শিল্পী, কয়েকজন শিল্পী টোকায় মোকায় নিয়ে আসছে, আনার পরে দাঁড়ায় একটা শিল্পী বলতেছে, সে একটা বিখ্যাত পরিবারের জামাই, সে বলতেছে যে আপনারা যখন স্ট্যাটাস দিচ্ছেন 15ই আগস্টে, তার আগে আপনাদের তো সন্তান আছে, আপনারা সন্তানকে জবাই করে দিয়ে তারপরে আসতেন। দেখেন ওর ভাষাটা শোনেন। অথচ এই 15 বছর সে বিভিন্ন আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের ট্যাগ বা মুক্তিযুদ্ধের পক্ষে বা বাংলাদেশের পক্ষে, তাদের সবার ছবিতে কাজ করেছে, নাটকে কাজ করেছে। তার হাহাকার, তাকে কেউ ভালোবাসে না, তার পরিবারের কেউ ভালোবাসে না, কিন্তু এইটা যে তার নেচার, মানুষ কিন্তু তাকে চেনে এবং জানে আসলে তুমি কে, তুমি কি। এই জন্য তোমাকে কেউ কাজে নিতে চায়নি, আমরা নিয়েছিলাম। সে বলছে অবলীলায় যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, মানে আপনারা দিচ্ছেন, আপনারা আপনাদের সন্তানকে জব করে আসবেন, তারপরে আপনারা, অথচ আমার একটা শব্দ নিয়ে যেই পরিমাণ সারা বাংলাদেশকে ওরা কাঁপিয়ে দিয়েছে, আমি আসলে হতবাক। আপনি যদি বলেন, পুলিশ যখন ক্রাউডেড দেখবে কোনো দেশে, কি কি হয়, কালার, যখন মানে রেভুলেশন হয় রাষ্ট্রের বিরুদ্ধে, তখন রাষ্ট্রের প্রশাসনিক অবস্থান থেকে কি হবে? হয় রবার্ট বুলেট ছুড়বে, গরম পানি দিবে, রঙের পানি দিবে, তাই তো দিবে। আর গরম পানিটা তো সেরকম না, হালকা সেরকম। এইটাকে তারা একটা অস্ত্র বানালো যে আমি ছাত্রদের উপরে এটা দিতে বলেছি। এবং এরা কারা? এই 15 বছর আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের লুঙ্গির নিচেই ছিল। এখন আমার প্রশ্ন, আওয়ামী লীগ এদের বুঝতে পারে নাই কেন? সিআরআই থেকে একটা ছবি হয়েছে, আগস্ট ফাইল, সিআরআই থেকে হয়েছে। সিআরআইটা কি প্রতিষ্ঠান? আওয়ামী লীগের প্রতিষ্ঠান। সেটা দেশের মানে ধরেন সাইবার যে ঝামেলা, মানে সাইবারের যে সমস্যাগুলো, এগুলো দেখার জন্য সিআরআই যেটা হয়েছে। সিআরআই হচ্ছে সাইবার রিস্ক ইনস্টিটিউট, একটা আছে, প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠান থেকে ছবি হয়েছে এবং লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছে। এবং ইলেকশনের সময় আমাদের, মানে আমাদের তথাকথিত যে মেকাররা, তারা কিন্তু কাজ করেছে। তারা কেন এখন সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে? আমরা কিভাবে ফ্যাসিস্ট হলাম, শেখ হাসিনা কিভাবে ফ্যাসিস্ট হলো, সেই প্রশ্নটা আমার জানার খুবই দরকার। এবং আগস্ট ফাইল এবং শনিবার বিকেল, এই ছবি দুটো রিলিজ দেওয়া খুবই প্রয়োজন। আমরা দেখার জন্য বসে আছি, ছবিগুলো রিলিজ দিচ্ছে না কেন? আমাদেরকে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগের দালাল, ভারতীয় দালাল, আমরা অমুক দালাল। আমরা তো ভাই, আমি তো একা। আমার হাজবেন্ড আমাকে বলে নাই তুমি অমুক মন্ত্রীর কাছে যায় বসে থাকো কোলের মধ্যে, এগুলো বলে নাই, কিন্তু আমরা করিও নাই এগুলো। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এত অশ্লীলতার সময় এখন, আমরা তো অত অশ্লীল কথা বলতে পারবো না, যে কথাগুলো বলা যায় সেটাই বলছি। বউ দিয়ে ব্যবসা, আমার তো বাবাও নেই, আমার স্বামী নাই, আমি ব্যবসা করি নাই ভাই, আমার কেউ বলতে পারবে না। তো শিল্পী কিভাবে হয় এরা? আমাকে একটু প্রশ্নের উত্তরটা দেন তো, এরা কিভাবে শিল্পী হয়? এই প্রশ্ন তো আমি আপনাকে করতে চেয়েছিলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী 5ই আগস্টের পরে তিনি বলা হয় তিনি এখন সাংস্কৃতিক জগতের ডন, রাইট? আচ্ছা, তো সে সারা তারাই জীবনই তো, ডন। হ্যাঁ, সাংস্কৃতিক জগতের ডন হচ্ছে হুম, হুম, মোস্তফা হুম। সরোয়ার ফারুকী। মোস্তফা আর সরোয়ার ফারুকী। তিনি তো আওয়ামী লীগের সবচেয়ে সুবিধাভোগী, সুবিধা নিয়েছেন। হুম, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সুবিধা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছেন, মানে হুম। কি মেকানিজমটা কি তাদের? মেকানিজম হচ্ছে তাদের, সে আসছেই
কারো মিশন সাকসেস করার জন্য। কিন্তু বোকা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। আওয়ামী লীগ তাদেরকে চিনতে পারে না, চিনতে পারে নাই নাকি আওয়ামী লীগে মানে চেনার চেষ্টা করে নাই, এটা আমি জানি না। আওয়ামী লীগকে যারা ভালোবাসে বা আওয়ামী লীগ যারা মানে, আমি আওয়ামী লীগ বলছি না, আমি বলছি মুক্তিযুদ্ধকে যারা ধারণ করতো, আওয়ামী লীগ মনে করতো এটা তারা একমাত্র, তারা এটা হচ্ছে একমাত্র প্রাপ্য। ইটস নট দ্যাট। তারা আমাদেরকে অ্যাভয়েড করতো, ওদেরকে দিয়ে কাজ করাতো। এবং ভোটের যত কাজ লাস্ট 2024-এ যে কার্ডগুলো বানানো হয় সবই কিন্তু ও মানে ফারুক এবং তার ছেলেরা মেয়েরা বানিয়েছে। এবং তাদের মিশনটাই হচ্ছে একদিনের না, আজকে 15-16 বছর বা 20 বছর ধরে এই মিশনটা। সে আস্তে আস্তে কথা বলছে সে। আর আমাদের দেশের মানুষরা না ইংলিশ বললেই মনে করে সে অনেক পণ্ডিত, অনেক পণ্ডিত মনে করে। দুই একটা ইংলিশ, I totally agree with you, ফ্রান্সের আপু। ওইটার মতো একদম না? সত্যি কথা। হ্যাঁ দুই একটা ইংলিশ বলে, আরে ভাই ও তো ইংলিশ বলতে পারে, মানে বিশাল ব্যাপার। সেটা মন্ত্রী হোক, এমপি হোক। ভাই শোনেন, মাইন্ড করেন না, সরকারি অনেক লোককে দেখছি ভাই, ওরা করে কি স্যান্ডউইচ খায় হচ্ছে কাঁটা চামচ দিয়ে কাইটা কাইটা। কত বড় মানে কি বলবো, স্যান্ডউইচ বলে কাঁটা চামচ দিয়ে কাইটা খায়। ভাই এটা কোথাকার, ভাই কোন দেশ এটা ভাই? মানে এরকম কোট স্যুট পড়তে, এগুলো হচ্ছে আমার অবজারভেশন, আমি ওই শিল্পী দেখে বলছি। ব্রিটিশ, ওরা আমি হ্যাঁ, এখানে ব্রিটিশ থেকে। whatever doesn't matter like where they from, but তারা কি এইটুকু সিনেমা দেখে না, পৃথিবী দেখে না, নিউজ দেখে না, কোথায় কোনটা কি ইউজ করতে হয় জানে না? ওদের ঘাড় এরকম, কথা বলবে না মানে। এবং সরি, সাদা কোনো মানুষ দেখলে ওদের মাথা ঠিক থাকে না, মানে সাদা চামড়া। আর দুইটা ইংলিশ বললে, এবং এদেরকে স্বামী স্ত্রীকে এবং এদেরকে দেখাই যায় তো সবসময় এই মন্ত্রীর বাসায়, ওই মন্ত্রীর বাসায়, এই মন্ত্রীর অফিসে, ওই মন্ত্রীর অফিসে। সেখানে আমরা কোথায় ভাই? আমরা নাই তো। এবং সে যে সুযোগ সুবিধাগুলো বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন বড় বড় পত্রিকা থেকে পেয়েছে কন্টিনিউয়াসলি, এটা হয়েছে কি আমি বলি, এটা হচ্ছে আমার এই 1 বছরের অ্যানালাইসিস। এই যে বড় বড় পত্রিকা কিছু মেয়েদেরকে একদম পিক করে রাস্তা থেকে, একটু দেখতে ভালো, গায়ের রংটা পরিষ্কার, তাদের কথা শুনবে, তাদের মিশন সাকসেস করবে, তাদেরকে নেওয়ার পরে একটু নাচ গান, তাদের মা বাবা জানে কারণ তারা অর্থনৈতিকভাবে অত স্বাবলম্বী না, তাদেরকে পুরস্কার দেয়, হয়তো ভেতরে ভেতরে অন্য কিছু তাদের ভিতরে আছে। তারপরে আরেকটাকে ধরে, তারপরে আরেকটাকে ধরে, তারপরে এখন আরেকটাকে ধরছে। হয়তো বাংলা ভাষা বলতে পারে না, তাদেরকে ভাষা শিখায়া, মানে ধরেন একজন বলতেছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, একজন ভীষণ নাম করা একজন কবি বা সাহিত্যিক, উনি প্রেম করেন, উনি এই করেন সেই করেন, এগুলো করে করে এগুলাকে মনে করেন মানে ওই ফার্মে ঢুকায় এগুলাকে ফ্রেমের মধ্যে ফালায় এগুলাকে বড় করে করে এদেরকে মহিরুহ বানায় ফেলায়, মহিরুহ বানানোর পরে মনে করে ইন্ডাস্ট্রি মনে করে এদেরকে ছাড়া চলছে না বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশের শিল্প সাহিত্য কালচারাল ফিল্ড, এত মানুষের অবদান আছে, এত শিক্ষিত মানুষের অবদান আছে, এত এত স্বয়ংসম্পূর্ণ, এটা ওরা ভুলাতে জাস্ট 3-4 জনের মধ্যে নিয়ে আসছে, একদম 3-4 জনের মধ্যে ইন্ডাস্ট্রি নিয়ে আসছে। এবং যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বা আমরা যারা সচেতন মানুষ, যারা আমরা সত্যি শিল্প সাহিত্যকে ভালোবেসে আজকে এই জায়গায় কাজ করতে এসেছি, দেশকে ভালোবেসেছি, তাদেরকে ওরা আমাদেরকে মানে সিটিজেন মনে করছে, বাট 1 নাম্বার সিটিজেন মনে করছে না আমাদেরকে। যার জন্য ওরা এই যে 2-3 জন আমাদের ফিল্মেও কিন্তু সেই জিনিসটা আছে। আমাকে একটু কয়জন বলুন, এত এত বছর ধরে তারা, হ্যাঁ আপনি বলছেন অনেক বছর ধরে তারা একটু একটু করে এই পথে হ্যাঁ এগিয়েছে, তাই তো? তো কেউ আপনারা টের পেলেন না? আওয়ামী আমরা তো লীগের টের পেয়েছি। ওকে, আওয়ামী লীগ টের পাইলো কেমনে? আমাদের পাপন না কি নাম ওনার, পলক, উনি কি টের পায় নাই? বা দীপু, উনি কি টের পান নাই? ওনারাই তো সবচেয়ে বেশি প্রশ্রয় দিছে এদের। এবং আমি তো দেখেছি। এখন তো এখন তো বরুণা বিশ্বাস, এখন শুনি যে তারা, আপনি যে 2টা নাম বললেন, তাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে এই জামাতি লোকেরাই দেখে, এই সরকারের লোকেরাই দেখে। নট আনলাইকলি। ওই যে আমরা তো হচ্ছে, আমরা কিন্তু কুয়ার ব্যাং, আমরা জানি না কিছু, আমরা খালি লাফাচ্ছি কথা বলছি, দেশকে ভালোবাসি বলে। দেশ ছাড়া তো আসলে আমাদের কাছে কিছু নাই। যার জন্য এই মানুষগুলো এদেরকে এত প্রশ্রয় দিয়েছে এবং এরা
অর্থনৈতিকভাবে এতটাই স্বাবলম্বী যার জন্য আমাদের ওই 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 জায়গাটা নাই যে তাদের সাথে আমরা যুদ্ধটা করব। যুদ্ধ করার জন্য কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া কিন্তু খুবই জরুরি এবং কাজ কমাতে কমাতে আমাদের মতো শিল্পীদের, সেদিন এক সিনিয়র শিল্পী আমাকে ফোন করে বলল আমার তো কাজ নাই, এবং তিনি বিশাল বড় একজন অভিনেত্রী, বিশাল, তার কাজ নাই, কারণ তার চক্রের যে ফারুকি চক্রের যেসব শিল্পীরা তারাই কাজ করতে পারছে আপাতত, আর কেউ কিন্তু কাজ করতে পারছে না। আমি আমার মনে হয় মারিয়া বেটার নোজ বেটার দেন মি, রাইট? লাইক সেম হিয়ার দি, একদম একই কথা। হ্যাঁ, আমি তো জানি না, আমি বাংলাদেশে নাই, এবং আমাকে বলছে দেশে আসবি তুই, তোকে গরম জল দিয়ে পুরায় দিবে, হ্যাঁ, মানে কি কি জানি বলে, মানে এগুলোর মানে আসলে কোনো মানে আসলে আমরা তো, আমার এখন আর কিছু গায়ে লাগে না কেন যখন বঙ্গবন্ধুর মাথার উপরে উঠে আমাদের আমাদের সন্তানরা যখন মানে এই ধরনের আপনি আমাদের সন্তানদের বলবেন না, এটা কি মানে যাই হোক আমাদের মানে এরা যখন এই কাজটা করতে পারে, সেখানে আমি তো একেবারে চুনোপুঁটি, আমি তো কেউ না আসলে। এবং আমাদের প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী বলি, ওনাকে সম্মান করি, আমার মার বয়সী, আমার হাসিনা আপাকে যেভাবে তারা অসম্মান করেছে, ভাই একটা মানুষ অন্যায় করলে তার তো শাস্তি আছে, শাস্তি হতে পারতো বা কোনো কিছু, কিন্তু এইভাবে তারা তাকে যেভাবে অপমান, এবং এখনো কথায় কথায় মাথার মধ্যে সবাইকে ঢুকিয়ে দিয়েছে স্বৈরাচার স্বৈরাচার, এই কথাগুলো শুনতে কেমন লাগে আমি এটাই জানি না আসলে, মানে কিভাবে সম্ভব, এর থেকে এরা এখন যেটা করছে তাদের কি বলা হয়। এবং আমরা জানি ডক্টর ইউনূস একজন শিক্ষিত মানুষ, উনি ডক্টরেট, উনি নোবেল লরিয়েট, হোয়াট এভার, কিন্তু ওনার মুখে একদিনও শুনলাম না যে স্টুডেন্ট তোমরা আসো, ইউনিভার্সিটি কলেজে আসো, যা হয়েছে হয়েছে, তোমরা, তা না, উনি আরো উস্কাচ্ছে বসে বসে। মানে এটা আমি জানি না আসলে, আমি অবাক লাগে আসলে কি হবে আমাদের এই দেশে। মারিয়া, আপনি দেখুন, একজন এখানে মন্তব্য করেছেন যে শেখ হাসিনাকে এখন দেশের জন্য বড়ই প্রয়োজন। এরকম আরো অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছেন যে আপনি দেশে আসুন, দেশ বাঁচাতে আপনাকে, এই যে দেখুন, আর প্রশ্ন হচ্ছে যে দেশে আসুন, আপনাকে দেশের এখন প্রয়োজন। মানে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, পরিস্থিতি নাই, তার উপর তাকে পিটিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, সবকিছু মিলিয়ে কিভাবে করে মানে কত মানে ভয়ানক। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের যেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে, আপনার কি মনে হয় সহসা এই অবস্থার পরিবর্তন হবে? যে পরিস্থিতি এখন যাচ্ছে আপু, আমি আরো একটা শো করে কিছুক্ষণ আগে কিন্তু তারপরে আপনাদের শোতে ঢুকলাম, সেখানেও একই রকম প্রশ্ন আমার কাছে এসেছে যে আমার অনুভূতি কি, এই পরিস্থিতিটা দেখে আমি কি ভাবছি। আমি ওখানেও আমি এই কথাটাই বলেছিলাম, এটা এখানেও বলবো। আমি তো আমার বয়সী যারা রয়েছে আমার মতো মানুষ, আমরা ৭১-কে দেখতে পাইনি, কিন্তু আমরা ৭১-কে আমাদের মা, বাবা, আমাদের নানা, দাদা, চাচা, খালা এদের মুখে আমরা, তাদের চোখে আমরা ৭১-কে দেখে এসেছি, শিখে এসেছি। কিন্তু যারা আমরা ৭১-কে দেখতে পাইনি, হয়তোবা আমাদেরকে আবার পুনরায় ৭১ দেখানোর জন্য এই পুনরায় ৭১-এর পুনরাবৃত্তি হচ্ছে। আমি এটাকে ৭১-এর পুনরাবৃত্তি বলবো। এটা ৭১-এর পুনরাবৃত্তি ছাড়া কোনো কিছুই না। যেখানে একজন মুক্তিযোদ্ধা যে দেশের জন্য জীবন বাজি রেখেছিল, তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। তার বাসার সামনে ফজলুর রহমানের বাসার সামনে যেভাবে করে মব সৃষ্টি করা হলো, এবং অকথ্য ভাষায় যেভাবে চর্বগীয় ভাষাগুলো ব্যবহার করে গালাগাল করা হলো, স্লোগান দেয়া হলো, এরকম বিষয়গুলো ঘটছে, এবং সন্ত্রাস আখ্যা দিয়ে সেই জায়গায় মামলা করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে ধরা হচ্ছে, তাদের উপর যারা মব করছে তাদেরকে ধরা হচ্ছে না। তো এটা আমি তো বলবো যে এটা ৭১, এটা ৭১ ছাড়া তো কোনো কিছু না। এবং এটা ৭১, এবং সেই সাথে আমি এটাও বলবো যে ডক্টর ইউনূসকে আমি আসলে ইয়াহিয়া খান, তার মধ্যে আমি ইয়াহিয়া খানকে দেখতে পাই। আমি ৭১ দেখতে পাই এবং ডক্টর ইউনূসের মাঝে ইয়াহিয়া খানকে দেখতে পাই। এটা যদি বলে থাকি আমি ওনাদের কাছে বলবো এটা কি খুব ভুল বলেছে দিদি? না মানে ওনাকে, মানে ওনার প্রতি আমি আসলে ওনাকে কখনোই পছন্দ করতাম না, সিরিয়াসলি। আমার কেন জানি, আমি কিছু কিছু মানুষকে কেন জানি কখনো মানে হয় না যে হ্যাঁ উনি চাই, এটা হয় আর কি,
কিন্তু ওনাকে দেখে আমার কখনোই মনে হয়নি উনি পারফেক্ট পারসন, আমার মনে হয়নি, সত্যি কথা। তো যাই হোক, উনি নোবেল লরিয়েট, উনি ওনাকে মানুষজন, বিদেশি মানুষরা না আসলে কাগজটাকে খুব পছন্দ করে। যারা এখানে পাসপোর্ট পায় তারা কিন্তু কাগজটা দেখে, মানুষটাকে হ্যাঁ, দেখে। হ্যাঁ, এবং বিদেশে এই যে টাকাটা অনেক চেনে, আসলে ডলারটা খুবই চেনে, যার জন্য এই দেশে সবই সম্ভব। যদি ডলার পায় তাহলে এই দেশে সব হ্যাঁ, সম্ভব। হয়তো বলা যায় না যে একটা মানুষ, কিন্তু তারপরও কোথায় জানি একটা, ছিল একটা মানুষ, তো দেশটাকে এইভাবে মানে শেষ হয়ে যাচ্ছে দেখার পরেও মানে উনি এত মানে নিশ্চুপ কিভাবে, এটাই তো বুঝতে পারতেছি না কিভাবে এত এবং এটা চুপ কোথায় সব বলছেন? তারার মতো। না না না, সব না, সে তো এনজয় করছে, তার মানে সে মানে আমাদেরকে না, তাদেরকে ইন্সপায়ার করছে, জাস্ট ডু ইট। কারণ ওনারা একটা শব্দ বলেছে না, এখানে শহরেই হয় নাকি, শুধু গ্রামেও তো হয়, তার মানে তুমি গ্রামেও অ্যাটাকটা করো। যখনই কোনো রাজনৈতিক নেতা বলবে এই সব ঠিকঠাক আছে, খবরদার, কোনো কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার করা যাবে না, কিন্তু তার মানে তুমি ওইটা করো। রাজনৈতিক কথার অর্থ হচ্ছে জাস্ট গো অ্যান্ড ডু ইট। do it. ওনার মতো একটা মানুষ, মানে একটু আশা ছিল যে উনি হয়তো অন্তত, যাই হোক যা হয়েছে প্রথম দিকে, এখন না, মানে প্রথম দিকে অ্যাটলিস্ট মনে হয়েছে না, দেখি হয়তো ঠিক হবে, হয়তো ঠিক হবে। বোঝার সময় লাগে একটা মানুষের, কিন্তু না, এটা তো ক্রমাগত বাড়ছে। কারণ কালকে লতিফ সিদ্দিকী, তারপরে পান্না সাহেব, তারপরে ওই পান্না সাহেব আমাদের, জেআই পান্না, এবং আমাদের আম, আচ্ছা ওই ভদ্রলোক, যে সাংবাদিক সাংবাদিক না, আমি বলছি এর কথা, ওই যে আমাদের ফজলু কাজল ভাই, ফজলু কাজল সাহেবের ফজলুর কথা, রহমান ভাই। ফজলুর ফজলু রহমান। সাহেবের কথা। হুম। এরা এত মানে এত মানে দেশপ্রেমিক, প্রত্যেকেই দেশপ্রেমিক যারা। শোনেন, আমি একটা জায়গা বাচ্চাদের সম্পর্কে কিন্তু আমিও লিখেছিলাম মারিয়া, আমিও কিন্তু বলেছিলাম যে বাচ্চাদের পক্ষে আছি, বাচ্চা তো সন্তান, তো আমাদের সন্তান। এটা আমরা কিন্তু মোটামুটি সবাই করেছিলাম আপু, সবাই, আমরা যাদের সবাই বাচ্চা আছে বাচ্চাদের সবাই পক্ষে, হ্যাঁ, কিন্তু বলেছিল প্রথম সবাই দিকে। বলেছিলাম আমরা, হ্যাঁ। কিন্তু তার মানে তো এই নেই, দেশটা শেষ হয়ে যাবে, আমার রেল, আমার যে স্থাপনাগুলো, সেগুলো আমি শেষ করে দিব, হাসপাতালে আগুন দিয়ে দিব, রেল স্টেশনে আগুন দিব, বিটিভি ভবন আগুন দিয়ে দিব। তো সেখানে মানুষ চুপ করে আছে। ওরা কি বুঝতেছে না যে আসলে ওদেরও সবকিছু ওই যে সামান্য ক্ষতির মতো, যে ওলে ওলো সহচরী জেলে দে আগুন, ওলো সহচরী শীত নিভাইব অনলে, মানে তারা এখন শীত নেভাচ্ছে, সামান্য ক্ষতি রবীন্দ্রনাথের, ওনারা এখন শীত নেভাচ্ছে, কিন্তু এই যে আগুনটা, সেটা যে তাদের গায়েও লাগবে সেটা কিন্তু নিশ্চিত। সরি, আমি তোমার কথার মাঝখানে কথা বলে মারিয়া, ফেললাম। আমি না, আমি না, না, যে না, ঠিক। প্রশ্নটি করেছিলাম, আপনি যেটি বলছিলেন যে আপনার কাছে মনে হয় একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে, আমি এভাবে বলি না, আমি বলি যে একাত্তরের অমীমাংসিত দ্বিতীয় পর্যায়ে হয়তো চলছে, তাই না? হ্যাঁ, মানে মানে সেকেন্ড সিজন, আমরা যদি বলে থাকি যে ওয়েব সিরিজ দেখি Right. না আমরা, যে ফার্স্ট সিজন, সেকেন্ড সিজন, থার্ড সিজন, সো দিস ইজ দি সেকেন্ড সিজন অফ 71। আমি কালকে এটাকেই দেখতে পাই। কালকে আমাকে একজন মুক্তিযোদ্ধা আমাকে বলছিলেন, আমার অনেকের সঙ্গে কথা হয় তো, তো একজন বলছিলেন যে উই ওন দ্য ব্যাটল বাট ডিফিট দ্য ওয়ার, মানে আমরা হুম, একাত্তরের ব্যাটলটা আমরা জিতেছি, কিন্তু আমরা We পুরো couldn't defeat the war. পরাজিত হয়েছি, এখন একদমই সেটি তাই, চলছে। একদমই আসলে তাই। কি আমরা True. বাঙালি জাতি পরাজিত হয়ে যাব? আমার মনে হয় না আপু। আমি এখনো পর্যন্ত বাঙালিতে বিশ্বাস করি। আমি এখনো পর্যন্ত বাঙালি, সে মুক্তিযুদ্ধের আদর্শ, সে বাঙালির রক্ত গরম করা বাঙালিকে আমি এখনো বিশ্বাস করি, যে বাঙালিরা শেখ মুজিবের সেই ভাষণ, ৭ই মার্চের ভাষণকে এখনো পর্যন্ত ধারণ করে। এই বাঙালিরা আছে, আমাদের মাঝে আছে, এবং কোটি কোটি মানুষের মাঝে সেই বাঙালিরা এখনো বেঁচে আছে। বাঙালি একটা জাতি আপু, যারা কিনা লম্বা সময় ধরে দাবিত হয়, ধৈর্য সহ্যের ক্ষমতা অনেক বেশি, লম্বা সময় ধরে অত্যাচারিত এবং দাবিত হয়, কিন্তু যখন তারা মাথা চাড়া দিয়ে ওঠে, যখন তারা বলে এনাফ ইজ এনাফ, তখন কিন্তু আর কোনো কিছু দেখে না। তখন কিন্তু ওই বঙ্গবন্ধুর কথাই মাথায় চলে আসে, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আর ৭১-এ যেভাবে নেমেছিল, যার যা কিছু ছিল, মানে ছুরি, কাছি, বল্লম, মানে শাবল, যা পেয়েছিল সেভাবে করেই নেমে পড়ে।
তো বাঙালি এখনো পর্যন্ত সেই বাঙালি আছে, ঘুমন্তর আছে। এরা যেদিন জাগ্রত হবে, যেদিন গর্জে উঠবে, সেদিন সেই পরাজিত শক্তির উফ! পরাজয় আবারও হবে। আমার এই বিশ্বাসটা আছে, আমি আশা ইয়া রাখি এখনো পর্যন্ত। জি, অরুণা বিশ্বাস এই যে মানে এনাফ ইজ এনাফ। আর কত হলে আমাদের মনে হবে যে এনাফ ইজ এনাফ। এখন আমি শুনেছি বাংলাদেশে নদীতে আহ, লাশ ভাসে হ্যাঁ, হ্যাঁ। মাছের পরিবর্তে। হুম। গড়ে প্রত্যেক মাসে 30 থেকে 40টির মতো লাশ পাওয়া যায়। অজ্ঞাতনামা কার লাশ, কার ভাই, কার বোন, আহ, ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে। তো কবে হবে এনাফ ইজ এনাফ? মারিয়া বলল যে আহ, হ্যাঁ, বাঙালি এখন বাঙালির মধ্যে ওই জন্ম তো এখানেই, তার মানে তো সে বাঙালি, মানে জন্ম তো তার এখানে। আমি কালকে একটা দৃশ্য দেখলাম, সম্পত্তির জন্য দুই ভাই এবং বাবা মা সহ একটা ছেলে চোখ উঠায় ফেলতেছে। এটা কি করে সম্ভব? আমি জানি না এটা কি করে সম্ভব। এবং হাসতে হাসতে তারা ওই যে কি জানি বলে, শাবল না কি দিয়ে মারতেছে, একজন একজনের হাত কেটে ফেলতেছে, ছুরি দিয়ে এরকম করে খোঁচাচ্ছে। দেখা যায় না, মানে আমরা সাধারণ মানুষ সেটা দেখতে পারি না। আমার আমার ছেলে আমাকে প্রায়ই বলে যে তুমি এই দেশে তোমার জন্ম, এই দেশে তুমি জন্ম নিয়েছো, এরা এরকম করে এইভাবে, মানে আসলে এই দেশের বাচ্চারা যতই বলি এরা তো এইসব দেখতে পারে না। তার মানে কি এখানে ক্রাইম হয় না? ক্রাইম হয়, এখানে কিন্তু বিচারও হয়। আমাদের দেশে তো বিচারই নাই। কারণ এখন মানে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ ভালো থাকবে, আর সবাই জানি একজন একজনের পেছনে লেগে থাকবে, গৃহযুদ্ধ হবে। না হলে আগে তো অনেক মানুষকে আমরা চিনতাম যে এইটা ক্রাইম করে এসছে এসছে বা ক্রাইম করেছে, কারো বাড়িতে কারো বাসায় এইভাবে আক্রমণ আমি তো দেখি নাই ভাই। ঘরে ঢুকে যাচ্ছে মানুষ, ঢুকে যে সব নিয়ে নিচ্ছে। এটা কি ধরনের ভাই দেশ এটা? কি এটা কি মানে? আর এত লোভী কেন আমাদের দেশের মানুষ? এত লোভী কেন? আমার আরেকজনের জিনিসের প্রতি আমার তো লোভ হবে কেন? আরেকজনের বিছানায় যে আমার শুতে হবে কেন? আরেকজনের খাবার আমাকে ছিনিয়ে এনে খেতে হবে কেন? আমরা তো সেই অভাবী দেশ ছিলাম না। ৫ই আগস্টের আগে তো আমাদের দেশের মানুষ তো সেই অভাবই ছিল না। আমরা জানি যে আগে বস্তির মানুষদেরকে বলতে শুনতাম যে গরুর মাংস খেতে পায় না। কিন্তু আমরা কিন্তু এখন দেখি, মানে আমরা মানে হাসিনা আপার সময় দেখেছি অনেকেই বলে আমরা কিন্তু গরু মাংস খাই, সপ্তাহে ২ দিন খেতে পারে, মাছ খেতে পারে। এবং প্রত্যেকেরই রিক্সা চালায়, তারা যে ইনকাম করে বা তার ওয়াইফ একটা বাসায় কাজ করে যে ৮,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা পর্যন্ত তারা যে স্যালারি ড্র করেছে। আমি গুলশান বরেনের কথা বলছি না, আমি ধানমন্ডি বা অন্যান্য উত্তরার এলাকায়, কথা কথা বলছি। মানে আমি যেটা দিয়েছি ৮,০০০, ১০,০০০, ১২,০০০ তাদেরকে দেখেছি। তার মানে কি এখন তো আমি বাংলাদেশে থাকতাম, আমি তো নিজেই ৮,০০০ টাকা আমার ইনকাম নাই, তা আমি দিব কোত্থেকে? আমি বুঝাতে পারলাম? মানে শিল্পীদের অবস্থাও তাই হয়েছে। হ্যাঁ, তো একই একই আসলে অবস্থা সবাইকে। হ্যাঁ, তো এখন আসলে এখন কি আমি মানে আমি শুনি যে অনেকেই বলেন মানে শিল্পীরা যে সমস্ত শিল্পীরা এখন ২-৪টা কথা বলেন, হ্যাঁ, তাদের অনেকেই দেখি বলেন কথায় কথায় তারা শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলের উদাহরণ টেনে এনে এই ইউনূস সরকারের শাসন আমলের যে অরাজকতা চলছে এটাকে এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা হুম, করে। হুম। এতে করে কি আসলে তারা একটা মানে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে পারবে, মারিয়া? না, আসলে ন্যায্যতা প্রতিষ্ঠিত করা তো এটা তো ইটস ভেরি ফানি, তাই না? মানে you're saying that you're imitating the same monster you have just removed and you're claiming yourself to be a hero. Isn't that absurd? মানে খুব হাস্যকর তো বিষয়টা। তারা এই এটা যে আমি করছে। একটা তারা বললাম যে এটা মনস্টার, এটা দৈত্য, হ্যাঁ এই দৈত্যটাকে আমি এখন ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আমি দৈত্যটা সরিয়ে দিলাম। কিন্তু আমি তার থেকে একটা বড় দৈত্য হয়ে বললাম যে আমি একটা হিরো। এটাই তো চলছে এখন। এই মুহূর্তে এই জিনিসটাই চলছে। তারা এরকমই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল হয়তোবা, কিন্তু মুখে তো এটা বলতে পারছিল না যে আমরা আসলে আর একটা বড় ফ্যাসিস্ট হতে চাই। আমরা আসলে আপনাদেরকে দেখাতে চাই যে ফ্যাসিজম কি। আমরা বোঝাতে চাই, আপনারা তো কোনোদিনও দেখেননি ফ্যাসিস্ট কি, ফ্যাসিজম কাকে বলে, কত প্রকার ও কি কি আপনারা তো কখনো বোঝেননি। আসুন আমরা আপনাদেরকে একটু বোঝাতে চাই। লেট আস গিভ ইউ সাম টেস্ট অফ ইট।
তো এটা বললে পরে তো জনগণ আর এটাতে রাজি হতো না। আমরা তো আর আন্দোলনে সবাই সপক্ষে বলতাম না যে হ্যাঁ, ছাত্রদের পক্ষে আছি, ছাত্রদের দাবি মেনে নেওয়া হোক, আমরা আছি, তাদের সপক্ষে আছি। এই বিষয়গুলো তো আমরা মানে জোরালো হয়ে আমরা সবাই করে একসাথে করে আওয়াজ তুলতাম না। তো আমাদেরকে যেটা বললে পরে আমরা আওয়াজ তুলবো, আমাদেরকে সেটাই বলা হয়েছে, সেটাই কানের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু ডিপ ডাউন ইনসাইড দেম, এট দ্য ব্যাক অফ দেয়ার হেড, this was the reason that they wanted to be the fascists, and they wanted to give the demonstration of being a fascist, and they wanted to give us the taste of fascism. তো ওরা ওটাই এখন প্রতিষ্ঠিত করেছে, এবং এই সরকারটা আমি বলবো যে এই মুহূর্তে তারা যে কার্যক্রমগুলো করছে সেটাতে মনে হচ্ছে যে তারা আসলে ৭১-এর পরাজিত শক্তিকেই সামহাও প্রতিষ্ঠা করার জন্যই ক্ষমতায় বসেছে। এই জায়গাটায় বসে তারা সামহাও তাদের পাওয়ার এনফোর্স করে and help করে with the power, they want to establish this power once again, like যে defeated power যেটা ছিল ৭১-এর, সেই ৭১-এর defeated শক্তিটাকে তারা আবার স্থাপন করার যেন একদম মানে জোরশোর করে একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যা তারা নেমেছে। এবং এটার শেষ আসলে কখন হবে, কিভাবে করে হবে তা জানি না। তবে আপু যে শেষ হবে, হ্যাঁ এটা শেষ হবে। দিদি যেটা বলছিল না যে বাঙালি, বাংলাদেশে জন্মগ্রহণ করলে পরে বাঙালি, আমি আসলে কিন্তু ওইটার মিন করি না। আমি বাঙালি মিন করেছি যে যারা ৭১-এর চেতনাকে ধারণ করে, তারা হয়তোবা অনেকে বাংলাদেশে জন্মগ্রহণ করেনি, যেমন আমি একজন। জন্মগ্রহণ করে যে সেই আদর্শ ধারণ করতে হবে এমন কোনো কিছু না। আমি এমন অনেক বিদেশিকে দেখেছি, ইটালি থেকে এসেছে, আমেরিকা থেকে এসছে, ইউকে থেকে এসছে, তারা কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের ৭১ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে এবং স্পেশালি বঙ্গবন্ধুর উপরে থিসিস করেছে এবং থিসিস লিখেছে। তো তারা কিন্তু এই দেশে জন্মগ্রহণ করেনি, এবং এই দেশের মানে কোনোভাবেই তাদের জন্মসূত্রেও না, ব্লাড কানেকশনও না, কোনোভাবেই কিন্তু বাংলাদেশের সাথে কানেকশন নেই। কিন্তু তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, তারা সম্মান করে বঙ্গবন্ধুকে, এবং এই ইতিহাসকে তারা সম্মান করে। তো তারা এটা আমি বলবো যে তারাও বাঙালি, তারা অন্তরের আত্মায় বাঙালি। তো আমি আসলে ওই আত্মিক সেই বাঙালি গুলোকে বলেছিলাম যে তারা যখন জাগ্রত হবে, তারা আছেন কোটি কোটি এরকম বাঙালি আছেন, আমার বন্ধু বান্ধব এরকম অনেক আছে, আমি চিনি যে তারা আমার মতো হয়তো বা বলতে এখন সাহস পাচ্ছে না, এখন আসছে না, কিন্তু তারা ভেতরে ভেতরে জ্বলছে। আর এই আগুনটা আপু দিদেন, ইউ নো ইট ভেরি ওয়েল, আলো আসবেই। আগুন যখন দাবিত হয়ে জ্বলতে থাকে তখন ওই যে a little bit of oxygen, that's it, fire, মানে পুরা এক্সপ্লোশনের জন্য এটাই যথেষ্ট। আর যে পরিমাণের ছোটখাটো বলবো না, বড় বড় লিকেজ গুলো হচ্ছে ওই দাবানোর মানে ইয়ের নিচে, তো ওই লিকেজ দিয়ে অনেক বেশি পরিমাণে অক্সিজেন ঢুকে যাবে এবং অনেক বড় পরিমাণের এক্সপ্লোশন হবে। হ্যাঁ, তো এটা হবে, এটা নিশ্চিত হয়। যাদের আপনাদের মানে সুশীল সমাজের অনেকেরই তো এই ৫ই আগস্টের আগে পরে মুখোশ উন্মোচিত হয়ে গেছে, তারা যে এক ধরনের প্রতারণা করেছেন নাকি প্রতারণার শিকার হয়েছেন সেটি না হয় আপনারাই বিবেচনা করেন, কিন্তু আপনাদের কি মনে হয় তারা কখনো তাদের অবস্থানটি বদলাবে? হ্যাঁ, কিছু মানুষকে আমি চিনি যারা আমি যাদেরকে চিনি আর কি, ছোট মানে আমরা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, মানে আমারই কোনো পরিবর্তন হয়নি, মানে আমি কিন্তু একই রকম, আমার কোনো মানে হয় না মানে এটা সেটা হয় ওরকম হয় না। আমি অভিনেত্রী হয়ে ঢুকেছি, আমার পরিবার আমার পরিবারের তো বিশাল একটা অবদান আছে বাংলাদেশের সংস্কৃতিতে। সো আমি একই রকম আছি। আমি এদেরকে দেখেছি, এরা এত বেশি সুযোগ সুবিধা নিয়েছে সমস্ত আমলেই, ধরো এরশাদের সময়, জিয়াউর রহমানের সময়, বঙ্গবন্ধু মানে ধরেন হাসিনা আপার সময়, আমি এদেরকে দেখেছি। এবং এখনো তারা কিন্তু এখন যারা সরকারকে নিয়ন্ত্রণ করছে বা সরকারে আছে তাদের সাথেই আছে। মানে এইটা আসলে কি জিনিস, এটা আমার শেখা দরকার, মানে এটা কি আসলে তারা সবসময় সরকারি দল প্রায়োরিটাইজ। দিদি এটা হচ্ছে গিরগিটি। এই যে এখন আমেরিকা থেকে এসে ছবি বানাচ্ছে, কিন্তু এর আগেও কিন্তু ছবি বানিয়েছে, একজনকে চিনি, মানে সবাই চেনে, ছবি বানাচ্ছে। এর আগেও কিন্তু আওয়ামী লীগ আমলের যে প্রশাসনিক ইয়ে থেকে তারা টাকা পেয়েছে, ছবি বানিয়েছে। এবং এদেরকে যে নির্বাচন করে, এবং এখন অনেকেই বলে আপনি যে এত কষ্ট পাচ্ছেন এই যে ভাইয়া মানে ফারুকি গ্রুপের বিষয়,
দেখবেন এরাই আবার যদি কখনো আওয়ামী লীগ আসে এরাই আবার কাজ করবে, আপনারা কাজ করতে হ্যাঁ, পারবেন না বা আপনাদেরকে চিনবেও না। অ্যাবসলিউটলি, এবং এই কথাটা কিন্তু হতে অ্যাবসলিউটলি। পারে, নট আনলাইকলি। তবে একটা নট জিনিস যেটা হচ্ছে, সরি, একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ভালো হয়েছে, আমরা চিনতে পেরেছি যে তোরা কারা। মানে হ্যাঁ, সবসময় তো সুযোগ নেয়, মানে একটা মেকআপ দিয়ে বা মাস্ক পরে থাকে, ওই মাস্কটা খুলে গেছে। আমরা জানি অনেকেই কথা বলছে না, সেটা বলছে না, কিন্তু তার আকার ইঙ্গিত বোঝা যায় সে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বা বাংলাদেশের পক্ষের। আর কিছু মানুষ আছে ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, এখন কিন্তু মুক্তিযুদ্ধ ফ্যাসিস্ট হয়ে গেছে, এখন শেখ হাসিনা একদম। ফ্যাসিস্ট, তাই না? এখন তো শেখ এখন, হাসিনা হ্যাঁ, এখন শেখ হাসিনা ফ্যাসিস্ট। অথচ মানে এমনও কিছু ব্যক্তি আছে কিন্তু দিদি, যারা কিনা মানে মা বলে ডেকেছে শেখ হ্যাঁ, হাসিনাকে হ্যাঁ, মা, কিছু আমি মা, পাওয়ার আমার জন্য। মা, হ্যাঁ, আপনি আমার 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 মা, আপনি আমার সংসারটা ঠিক করে দেন, মানে ঠিক এরকম, করে দেন, মানে এরকম একটা অবস্থা। অদ্ভুত এখন মানে তারা বিষয়। আহ, হ্যাঁ, শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে কুৎসিত ভাবে পোস্ট লিখে শুধুমাত্র আরেকটা বিরোধী দলকে খুশি করবার জন্য। মানে তো আমি, এতটা নবনতি হতে পারে কোনো না মানুষের, ঠিক আছে, এগুলো শেখ হাসিনা এগুলো ঠিক খুব হতে কষ্ট পারে নাই, লাগে। দল ঠিক হয় নাই, ভবিষ্যতে যে দল আসবে জানি না কারা আসবে বা কে আসবে, তারা নিশ্চয়ই সাবধান হবে এদের থেকে, আমার বিশ্বাস। মানে এইটুকু অ্যাডভাইস আমাদের দেওয়া উচিত যে আপনারা আপনারা এদেরকে একটু চেনবার আমার চেষ্টা কাছে মনে হয় করা। হ্যাঁ, এরাও খুব ভালো করে চেনে, শুধুমাত্র আওয়ামী লীগই চিনতে পারেনি, কিন্তু বাকি দলগুলো মনে হয় এদেরকে খুব ভালো মতো চেনে, এদেরকে যখন প্রয়োজন হয় তখন সেভাবে করে ইউজ করে, ব্যাস। যখন তো প্রয়োজন নেই তখন বলেন, সরিয়ে রাখে। এটা এটা শিল্পী সমাজের ক্ষেত্রে শুধুমাত্র তা নয়। আওয়ামী লীগে এমন একটা স্টুপিড দল ছিল যে স্টুপিডের মতো করে তাদেরকে কলিজার মধ্যে বসিয়েছিল, একদম। একদম মানে বুকটা ফেড়ে কলিজার মধ্যে বসিয়েছিল আর বলেছিল, খাও আমার কলিজাটা একটু একটু করে কুড়ে কুড়ে খাও, and that's what একদম। they did. আরে এটা কি শুধুমাত্র আপনার মনে হয় কি এটা শুধুমাত্র শিল্পী সমাজে নাকি অন্যান্য সব জায়গায়, সেক্টরে? সব সব সেক্টর সেক্টরে, লাইক থেকে, ইন সব সেক্টর, ইউনিভার্সিটির যে প্রফেসররা ধরেন, সব সেক্টর। সব জায়গাতে দেখলাম, ব্যাংকে দেখলাম, ইউনিভার্সিটিতে দেখলাম, কলেজে দেখলাম, স্কুলে দেখলাম, বিভিন্ন জায়গায়, এবং সারাক্ষণ, এবং আমার আমার দেখা কিছু মানুষ হঠাৎ করে ফুলে ফেপে বড়লোক হয়ে গেল। মানে তাদের দিকে তাকাইতে লজ্জা লাগতো আমার নিজের কাছে। আমি তো শিল্পী মানুষ, আমার তো অত টাকা নাই, আমার কাজ করলে টাকা, না কাজ করলে টাকা নেই। নাকচ তারপরে তো করে টাকা নেই। আমাদের তো পলিটিক্স আছেই, মানে সিন্ডিকেট হম। হয়ে গেছে। সত্যি কথা, একটা ওটিটি প্ল্যাটফর্মে একজন অরুণা বিশ্বাসের মতো অভিনেত্রী এখন আমরা কাজ করতে পারি নাই। হ্যাঁ, মানে কত অদ্ভুত একটা দেশে আমরা বাস। অদ্ভুত একটা দেশ এবং যেই আসলে। মহিলা, সরি তুমি তো জানোই, যেই মহিলা অ্যাসিস্ট্যান্ট, থার্ড অ্যাসিস্ট্যান্ট, ফোর্থ অ্যাসিস্ট্যান্টকে ডেকে বাসায় প্রতি রাত্রে পার্টি করে, তার কাজের অভাব হয় না, কারণ তারা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটে তারা ওই পড়ে গেছে। সিন্ডিকেটের মধ্যে পড়ে হ্যাঁ, গেছে। এটা ইউ নো রাইট, নোটিস করেছো আই নো নিশ্চয়ই। এটা, আমি হ্যাঁ, নোটিস না দিদি, এটা আমি আই হ্যাভ বিন দি ভিকটিম অফ ইট, আমি তো এটারই ভিকটিম। হ্যাঁ, মানে সিন্ডিকেট আমাদের মেনটেন করতে পারি না, বিকজ শিল্পীরা, আমি মনে করি একজন শিল্পী তার নিজের শৈল্পিক যোগ্যতার কারণে একটা কাজ পাবে, অর্গানিকলি তার কাছে একটা কল আসবে কাজের জন্য। দিস ইজ এক্স্যাক্টলি। হাউ ইটস সাপোজ টু বি, দিস ইজ হাউ ইট ওয়াজ। আমি এভাবে কাজ করে শুরু করেছি, এভাবে কাজ করে এসেছি, আমি অভ্যস্ত ভাবে করে। আমি সিন্ডিকেট মেনটেন করতে হবে, আমার বাসায় ডেকে পার্টি করতে হবে, কিংবা কারো বাসায় যে আমার রাত বেরাত প্রতি রাতে পার্টি করতে হবে, আমাকে এন্টারটেইন করতে হবে, মানুষের সাথে থাকতে হবে, ওই লবিংটা করে চলতে হবে, আমি যাতে কাজ করতে পারি, ওই সিন্ডিকেটটা আমাকে মেনটেন করতে হবে। এটা তো আমি কখনো শিখিনি, আর এটা তো আমি মনে করি না যে এটা সুষ্ঠুভাবে কোনো একটা শিল্পীকে মূল্যায়নের জায়গা হতেই পারে এবং না। সাংবাদিক, পত্রিকা, হ্যাঁ, সবাই পত্রিকা। কিন্তু, সবাই এত তেল দিত, মানে তেলের তো একটা মাত্রাও থাকে। হ্যাঁ, সাংবাদিকরা তো সিন্ডিকেট অনেক আগে থেকেই, মানে ধরেন আমাদেরকে যাদের পছন্দ না বা আমরা যাদের তাদের মতো চলতে পারবো না, অবশ্যই অনেক সম্মানিত সাংবাদিক তো ছিলেন, তাদের কথা তো নিশ্চয়ই না এখানে। মানে না, মানে যারা মানে সারাক্ষণই মনে করেন যে একটা গ্রুপিং এর মধ্যে, এই যে কিছু কিছু দুই একজন শিল্পীকে এই যে পত্রিকা পুরস্কার দেয়, তাদের হ্যাঁ, সব হ্যাঁ, পুরস্কার আমরা জানি, এটা এই পুরস্কার এ পাবে, কারণ তাকে দিয়ে পারপাস সার্ভ হয়, কোনো না কোনো সার্ভ হয়, অ্যাবসলিউটলি কোনো না অফকোর্স। কোনো পারপাসে সার্ভ হচ্ছে। এবং এটা কিন্তু ছোটখাটো বিষয় না, অনেক না, বড় বিষয়, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। সেই রকম একদম। পারপাস সার্ভ হয় বলে তাকে সবসময় হ্যাপি করা লাগবে, তাকে
এবং সে কোথা থেকে আসছে, তার ব্যাকগ্রাউন্ড কি, আমি সরি টু সে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো কি একটু চেক করলে আমরা বসে চাও খাবো না তাদের সাথে। ট্রু। এই যে একজন একটা মন্তব্য করেছেন যে তিনি এখন লালবদর শিল্পীদের নাটক আর দেখেন না, বরং মারিয়া আপুর রিল দেখেন। হ্যাঁ, তো মারিয়া রিল তো আমিও দেখি। Thank you so much. না মারিয়া, সত্যি you are a very brave person, so you should be careful about yourself, and you are, আপু, I'm saying to you, আপনাদের like everyone should be careful themselves, like আমি আছি, চেষ্টা করছি কেয়ারফুল থাকার। আর সেই সাথে আমার একটা বিশ্বাস আছে যে সৎ মানুষের সাথে তো সবসময় উপরে গড ইজ দেয়ার, সো ঈশ্বরের আশীর্বাদ থাকেই সব সময়। গড মাঝে মাঝে ঘুমায় যায়, বুঝছো? ঘুমায় যায়, আবার ঘুম থেকে আবার মানুষের ডাকে উঠেও যায়। না না, গড শোনো, গডের অনেক কাজ আছে ভাই, আমেরিকা কানাডা থাকতে হয়। গড থাকলে আজকে এটা হইতো না। মানে আমাদের দেশে যদি গড সময় দিত তাহলে ঝামেলাই হইতো না। আসলে আমরা নিজেরা অনেক নিজেদের ভুলের কারণে এরকম পরিস্থিতিতে পড়ে যাই, তো তখন আসলে গড আমাদেরকে দেখে যে আমরা কিভাবে করে পরিস্থিতি থেকে উতরে আসতে পারি, কারণ ওই ক্ষমতাটা আমাদেরকে কোনো না কোনো ভাবে উনি দিয়ে রেখেছেন আমাদের মাঝে। এবং আমি যতটুকু জানি যে গড নেভার পুটস থ্রু আ পারসন who doesn't have the capability to tolerate and go through that situation. তো একটা প্রত্যেকটা মানুষের লিমিট অনুযায়ী তাকে সেটা দেয়, যাতে সে সহ্য করে নিতে পারে। এত কষ্ট হয় তো মাঝে মাঝে, এত অভিমান হয়। হ্যাঁ, আর দিদি এইটা তো আমার তো মানে আমি যে বিশ্বাস করি যে মানুষের এত দোয়া আছে আমার সাথে, যে এত মানুষ, এই যে এই মুহূর্তে যিনি আমাকে কমেন্ট করলেন যে এখন আর ওই লালবদরদের নাটক দেখেন না, আমার রিল দেখেন, তো এরকম বহু মানুষ আছেন কিন্তু যারা আমাকে মন খুলে প্রাণ খুলে সত্যিকারে দোয়া করেন। তো তাদের দোয়া তো কবুল হচ্ছে, এবং তাদের দোয়ার জন্য আমি যদি বিপদেও পড়ি, বিপদ থেকেও বেরিয়ে আসবো আশা করি। কিন্তু আশা করি মানে পড়বো না বিপদে। আলোচনার কোনো শেষ নেই, কিন্তু শেষ তো কিন্তু আপনাদের আলোচনা থেকে যেটি আমি বুঝতে পারলাম যে মারিয়ার ওই কথাটি খুব দুর্দান্ত লেগেছে যে আওয়ামী লীগ তাদের এখন যা মানে আওয়ামী লীগ আমলে যারা সুযোগ সুবিধা পেয়েছে সেই সুবিধাভোগীরা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী হয়ে সরকারে অবস্থান করছে। এবং আমি বলেছি, এটা আপনি বলেছেন, এবং মারিয়া যেটি বলেছে এটা আপনি বলেছেন, এবং মারিয়া যেটি বলেছে যে আওয়ামী লীগ তাদেরকে কলিজার মধ্যে নিয়ে ওরা আমার কলিজাটা কুড়ে কুড়ে খায় একটু একটু করে, রাইট? তো এখন এইরকম শুধুমাত্র শিল্পীর অঙ্গনে ঘটেছে, সংস্কৃতি অঙ্গনে ঘটেছে তা নয়, প্রত্যেকটা অঙ্গনেই সেটি ঘটেছে। এ কারণেই আজকে আমরা এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দেখি আসলে এই সন্ত্রাসী হওয়ার অভিযোগ, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করা হয়। যারা দুর্নীতি করেছে সবচেয়ে বেশি, তারা আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি কথা বলে। যারা রাজনৈতিক চক্রান্ত করেছে তারা আওয়ামী লীগকে এখন সবচেয়ে বেশি চক্রান্তকারী বলে। যারা এখন সবচেয়ে বড় ফ্যাসিস্ট তারা আওয়ামী লীগকে বলে। মানে এটা একটা খুব, আমার মনে হয় একটা উল্টা চিত্র কিনা, একটা আয়নার অপোজিট চিত্র কিনা। শেখ হাসিনা আপা যখন ছিলেন, উনি শিল্পীদের কথা যখনই শুনেছেন যে এই শিল্পীটা অসুস্থ বা এই পরিচালক অসুস্থ, উনি যাদেরকে চিনতেন বা চিনতেন না তাদের প্রত্যেককেই উনি 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 10 লক্ষ মানে উনি টাকা দিয়েছেন, এবং সেটাকে উনি ডিপোজিট করে দিয়েছেন মাসে মাসে যেন একটা মানুষ চলতে পারে। একটা শিল্পী ওনার কাছ থেকে যারা টাকা নিয়েছে, সেই শিল্পী, সেই পরিচালক, সেই প্রযোজক বা হোয়াট এভার দে আর, ক্যামেরাম্যান, মেকআপম্যান, একজনও তার পক্ষে কথা বলে নাই, বরঞ্চ তাদের ফ্যামিলিকে বিপক্ষে তো বলছেই, এবং প্রত্যেকেই তারা পার্টি করে। এবং যারা আমার বন্ধু ছিল আমাকে তারা মানে ইনবক্সে, লাইক মেসেঞ্জারে, আমি একটা উপস্থাপিকা এই কোথায় জানি উপস্থাপনা করে, তাকে আমি কানাডায় এসে আমি একটু করলাম যে কেমন আছো বা কি, আমি তখন ওই যে লাস্ট ইয়ার জিজ্ঞেস করলাম, সে কোনো অ্যান্সার করলো না। পরে খবর নিয়ে শুনলাম যে সে এই লাল দলকে সাপোর্ট করে। আমি জানি আমার এটা নিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু সে কাজ করেছে মুন্নি সাহাদের সাথে, কাজ করছে এদের সাথে, এদের ছত্রছায়ায় কাজ করেছে। এখন হয় কি, মুশকিলটা হয় কি, মুক্তিযুদ্ধের কথা বললে আমরা যারা সনাতন ধর্মের মানুষ আছি তাদেরকে তো ভারতীয় দালাল বলেই, সবাইকেই বলে।
আমি একটা ছবি করেছিলাম কলকাতায়, মায়ের আশীর্বাদ, আলমগীর ভাই প্রোডিউসার ডিরেক্টর ছিলেন। সেই ছবি করে আসার পরে একটা একটা পত্রিকায় নিউজ হলো, একটা বিচিত্র ইয়ের মতো, অরুণা বিশ্বাস ভারতীয় দালাল। অথচ আমার পরে কত শিল্পী কলকাতায় কাজ করেছে। আমার না ভয়ে আর কাজ আমি অফারও পেয়েছিলাম, আমি না ভয়ে কাজ করি নাই, কারণ আমার বাবাই তো তখন ছিলেন না। সো আমার কথা হলো, আমার বাবা যখন চলে গেলেন, আমি কিন্তু এদের কাউকে চিনি না। অবাক তো লাগে যখন দেখি যে এশিয়াটিকের মতো একটা প্রতিষ্ঠান শেখ হাসিনার বিপক্ষে যায়, যারা নাকি এত সুযোগ এই 15 বছরে পেয়েছে। আমি না হতবাক। এবং যখন শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম হয়, বাংলাদেশের বাঙালির আদি সংস্কৃতি বলিতে কি বোঝে মানুষ? যাত্রা বোঝায়, যেটার পায়োনিয়ার হচ্ছে আমার বাবা মা। মুক্তিযুদ্ধের সাথে আমার বাবা মায়ের সম্পৃক্ততা আছে। কলকাতায় আমার বাবা সারা রাত যাত্রা করতেন নট্য কোম্পানিতে, সারাদিন টাকা উঠাতেন মুক্তিযোদ্ধাদের জন্য। সঞ্জিদা খাতুন থেকে আরম্ভ করে সবাই ছিল। সেই পরিবারের একটি মানুষকেও শিল্পকলা একাডেমি দাওয়াত করেন না। এটা কিন্তু আমার মানে না, মানে আমি বলছি যে না, একজন লিখেছে যে শেখ হাসিনা কি তার বাবার টাকা দিয়েছে? না ভাই, শেখ হাসিনা তার বাপের টাকা দেয় নাই, আমাদের টাকাই দিয়েছে। কিন্তু এই আমাদের টাকাই তো অনেকে দেয় না, আমাদের টাকাই তো আমাদের কেউ দেয় নাই ভাই। আপনারা মিলিয়ে দেখেন, মাথায় এত ডাম্প হইলে তো মুশকিল। আমার একটা মজার বিষয় এটা, মানে যখনই তারা এইসব কথা বলে না দিদি, শিখাইছে কে এদেরকে? ভাই এটা আমাদের টাকা, উনি খরচ করেছে আমাদের জন্য। আমার বাবা যদি তার ইনকামের টাকা আমাদের জন্য খরচ করে, শেখ হাসিনা তো চেয়ে এনেছে সারা পৃথিবীর কাছ থেকে। কেন ইন্দিরা গান্ধীর কথা ভুলে গেছে সবাই? ইন্দিরা গান্ধী আনে নাই মুক্তিযুদ্ধের সময়, টাকা চেয়ে আনে নাই। তো ইন্দিরা গান্ধী 1 কোটি মানুষকে খাওয়াইছে কেন? বাঙালিকে কেন খাওয়াইছে? তার মানবতা থেকে খাওয়াইছে, তার পাশের ভাষা বলে। শেখ হাসিনার ব্যাপারে আরো একটা কথা বলে যে এই দেশে এত উন্নয়ন করেছে, এটা কি তার বাবার টাকায় করেছে? হ্যাঁ, বাপের টাকায় করছে। এটাই আমি একটা কথা তো হাস্যকর লাগে না, যে বাপের টাকায় করেনি, আমাদের টাকায় করেছে, উনি করেছেন। কিন্তু আমার একটা মজার বিষয় মাথায় আসে, অন্যরা তো কেউ করে না। ধরেন যে আমরা বাড়ি বানাই না, বাড়ি বানানোর সময় তো আমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারকে কল করতে হয়, এবং সে এসে, আমরা অনেক সময় বিদেশ থেকে কিন্তু বড় বড় গ্লোবাল কোম্পানি যে ইনফ্রাস্ট্রাকচার কাজ করা হয়, সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু আর্কিটেকচার ইঞ্জিনিয়ারকে বিদেশ থেকে নিয়ে আসা হয়। তো সেই ইঞ্জিনিয়ারকে বিদেশ থেকে নিয়ে আসার পরে তাকে বেতন দিয়ে রাখা হয়, তাকে দিয়ে ডিজাইনটা করা হয়, তার ডিজাইন অনুযায়ী কিন্তু পুরো ইনফ্রাস্ট্রাকচারাল ওই পিলারটা দাঁড়ায়, তাই না? তো ওইটার জন্য কি এখন সে নিজের পকেট থেকে, মানে ইঞ্জিনিয়ার কি নিজের পকেট থেকে টাকা দিয়ে বিল্ডিংটা বানাবে, ইনফ্রাস্ট্রাকচার বানাবে? মানে কি হাস্যকর বিষয়টা না? মানে খুবই হাস্যকর কথাবার্তা বলে। এটা কি ধরনের কথা? সে তো এসেছে, সে তো বানিয়ে দেওয়ার জন্য, কারণ তোমাদের নাই আইডিয়া, তোমরা জানো না কেমনে বানাইতে হয়, এটা তোমরা জানো না কেমনে ডিজাইন করতে হয়। এর জন্য তো একজন ডিজাইনার লাগবে, তো তাকে আর্কিটেক্ট নিয়ে আসছে, সে এখন ডিজাইন দিছে তোমাকে, এখন কি সে নিজের পকেটের টাকা দিয়ে তোমাদেরকে ডিজাইন করে দেবে, তোমাদের বিল্ডিং বানিয়ে দেবে, তোমাদেরকে রাখবে? মানে দেশের কথা তো এরকমই হয়ে গেল না? শেখ হাসিনা এত টাকা কোথায় পাবে? এটা হচ্ছে আমার কথা। উনি তো আমার কথা হলো যে দেশের মানুষ আমাদের জন্য করবে, উনি ওনার নিজের পকেটের টাকা দিয়ে, নিজের অ্যাকাউন্টের টাকা দিয়ে আমাদের জন্য করবে, এই সুবিধা তো আমরা ভোগ করছি, এটা তো আমাদেরই দিতে হবে। আশ্চর্য। বাট ওই ইঞ্জিনিয়ারকে লাগবে যার মাথায় এই বুদ্ধিটা আছে, যে এই কাজগুলো করবে, যে ডিজাইনটা করবে, এই অনুযায়ী সেই ডিজাইনটা হবে, ইনফ্রাস্ট্রাকচার হবে, যেটা সুবিধা আমরা নিতে পারবো। তো উনি হচ্ছেন সেই আর্কিটেক্ট, সেই ইঞ্জিনিয়ার, আমরা আমাদের টাকা দিয়ে ওনাকে দিয়ে করাচ্ছি। মুশকিলটা কি, সারা পৃথিবী ওনাকে চিনলো, সারা পৃথিবী ওনাকে চিনলো, কিন্তু আমরা ওনাকে চিনতে পারলাম না। এটা কি অদ্ভুত না? এটা আসলে অদ্ভুত না দিদি, আমরা চিনতে পেরেছি, আমরা ঠিকই চিনতে পেরেছি, কিন্তু আমাদেরকে না চোখে ধুলা দেওয়া হয়েছিল, ধুলা দিয়েছিল সেই রাজাকাররা। তো রাজাকাররা যে ধুলা দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল, সেটাতে তোরা সাকসেসফুল হয়েছে, এটাই হচ্ছে আমাদের দুঃখের বিষয়। ব্যাপারটা এটাই। আমি না শেষ করতে চেয়েছিলাম, কিন্তু 2টা কমেন্ট আপনাদেরকে দেখাতে চাই। হ্যাঁ, আমরা মানসিকভাবে কতখানি অসুস্থ একটা জাতি। আমি জাতি বলতে চাই না, আমাদের মধ্যে তো মানসিক মানে অসুস্থ আছেন, তাই না? মানে কত আমাদের সমাজেরই একটা অংশ কতখানি অসুস্থ। দেখুন, আমি পরেও
করতে পারবো না, ঠিক আছে? আওয়ামী লীগ যদি ৩টি নির্বাচন দিত তাহলে তারপর আপনারা পড়ে নিয়েন। তাহলে বাংলাদেশের অবস্থাটি এমন হতো না। আমরা ৩ জন এই অবস্থায়, রাইট? শুনেন, এখন যে এরা নির্বাচন চায় না, এনসিপি যে বলে আমরা নির্বাচন চাই না, জামাত যে বলে নির্বাচন চাই না, নানান রকম কাহিনী করা হচ্ছে নির্বাচন না দেওয়ার জন্য। কেন? হুম। অরুণা বিশ্বাস? ওনারা তো নির্বাচন দিলে তো আসলে জিততে পারবেন না, এটার জন্য তো দিতে চায় না। না, কারণ আসলে ওনারা কি জিততে মানুষ এভাবেও পারবে প্রতিবাদ না, ওভাবেও করছে পারবে না। না। তাহলে তাদেরকে কি করা ওনারা উচিত? আমরা যদি নিচ্ছে কারণ আরেকটা কমেন্ট একটু দেখাতে চাই, এটাও এরকম কুরুচিপূর্ণ, অশ্লীল, যাদের চিন্তা এর বাইরে যায় না। আমি জানি যে অরুণাদি আপনি যে কারোরই, কিন্তু এরা এই সমাজেরই অংশ। আমাদের বোঝা উচিত যে কারা এরা। দেখুন, এর নাম মোহাম্মদ আইয়ুব, আমি জানি না সঠিক না নেটিক, একসঙ্গে মানে তার কি এত হ্যাডম আছে নাকি? ওরে শোনো, আমি সরি, আমার মানে মুখ খারাপ। হ্যাঁ, এত হ্যাডম আছে নাকি? যাদের এই ক্ষমতা থাকে তারা যাদের মুখে থাকে না বলে তারাই না। বলে আসলে। ইয়েস, থাকতো যদি তাইলে বলতো না। এনজয় করে হ্যাঁ, মানে হ্যাঁ। আমাদের দেশের, আমি বললাম না, ওদের তো নারী দরকার হয় না, নারী নাই, আমি আর কিছু বলতেই চাই না। ওরা তো নারী ওরা করে না, মানে তাহলে আর নারী বলার কি ছাড়া আছে? অন্য কোনো কিছু যাই পাক না কেন, হ্যাঁ, পশু যাই পাখি যাই ভাই, হোক, মানে সব যে কোনো কিছু, পশু সব যে কোনো পাখি, কিছু ছেলে, যাই দরকার ওদের দরকার। যাই দরকার, মানে ওরা সবকিছুতেই দিদি যেতে এখানে পারে। আপনার অনেক ভক্ত কিন্তু অংশ নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি ছিলাম, হ্যাঁ, আমি 5ই আগস্টের পরেই আমি মানে আমি মব সন্ত্রাস থেকে কিভাবে বেঁচে আসছি আল্লাহ